আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার গতদিন কি আমরা এলিমিনেশন 2 এই রিঅ্যাকশনটা দিয়ে শেষ করেছিলাম এবং এটার এক্সপ্লেনেশন হয়ে গেছে। স্যার এ পর্যন্ত হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নতুন টপিক স্টার্ট করার কথা আছে, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা স্যার নতুন টপিকে চলে যাই। আমরা প্রথমে হচ্ছে লিখতে থাকি। আচ্ছা, সাকিবের কোশ্চেন আছে প্রথমে। হ্যাঁ সাকিব বলো। স্যার আমি একদম রিঅ্যাকশন মেকানিজম শুরু দিকে একটা প্রশ্ন করেছিলাম স্যার, ইথার নিয়ে, যে ইলিমিনেশন রিঅ্যাকশনে ইথার কেমনে প্রডিউস হয় স্যার। আপনি বলেছেন যে ইলিমিনেশন পড়ানোর সময় দেখাবেন। ওকে ওকে, ইথার এলিমিনেশন রিঅ্যাকশন, ইথার প্রিপারেশন। দ্যাট মিন্স হচ্ছে যখন আমরা হচ্ছে হ্যালাইডের এলিমিনেশন করতে যাই তখন অনেক সময় ইথার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। ওকে, সাইজ এফ রুলও হচ্ছে আমাদের করা হয়নি। ওকে, সাইজ এফ রুল করা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আজকে প্রথমে কাজ হচ্ছে সাইজ এফ রুল দেখা এলিমিনেশনের, তারপর হচ্ছে হ্যাঁ অন্য পার্টে যাওয়া। ঠিক আছে, তাহলে আমরা আজকে সাইজ এফ রুল ট্রাই দিব।
ওকে স্যার, আসো তাহলে আমরা শুরু করে দিই। আশা করি লেখা হয়ে গেছে তখনই। তাহলে চলো শুরু করি। এখানে আমরা যে এলিমিনেশন রিঅ্যাকশনটা করছি, মেকানিজমটা আগের রিঅ্যাকশনটার মতোই, যে হ্যালোজেন হ্যালাইড হিসেবে আলাদা হয়ে যাবে এবং আমরা একটা প্রোটন বা এইচ প্লাস আয়নকে হচ্ছে আলাদা করে দিব, এন্ড দেন প্লাস আর মাইনাস কার্বনের মধ্যে ডাবল বন্ড ফর্ম করব। বেসিক মেকানিজমটা আসলে সেম আছে, আমাদের শুধু যেটা করতে হয় যে যদি দেখা যায় আমাদের যে হ্যালোজেনটা আমরা এলিমিনেট করছি সেটা কোনো অ্যাসিমেট্রিক কম্পাউন্ড থেকে হয়, তাহলে সেখানে পসিবিলিটি থাকে দুইটা প্রোডাক্ট ফর্ম করার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা এই কার্বনটা থেকে হাইড্রোজেন প্লাস এলিমিনেট করি তাহলে ডাবল বন্ড চলে আসবে এই দুই কার্বনের মাঝখানে, এটা। আর যদি এই কার্বন থেকে হাইড্রোজেন প্লাস এলিমিনেট করি তাহলে ডাবল বন্ড চলে আসবে এই দুইটা কার্বনের মাঝখানে, দ্যাট মিন্স এটা। তো আমাদেরকে জানতে হবে যে আসলে কোনটা আমাদের মেইন প্রোডাক্ট, অথবা দুইটাই মেইন প্রোডাক্ট কিনা। তো সেটা দেখার জন্য আসলে আমরা একটু মেকানিজমটা দেখি। তো মেকানিজমের যেটা আমরা প্রথমে দেখি যে মেকানিজমের একদম প্রথম স্টেপে যে হ্যালোজেন এখানে আয়োনাইজ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে হ্যালোজেনটা এখানে ক্লোরাইড মাইনাস আয়ন ফর্ম করেছে, এবং যেহেতু হ্যালোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ সে আমাদের কার্বনটাকে পজিটিভ চার্জ কার্বন বা কার্বোক্যাটায়নে ট্রান্সফর্ম করে ফেলেছে। এখন আমরা দেখো আমরা এটাকে একটু নাম্বার দিয়ে নিই তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। এটা কার্বন নাম্বার 1 2 3 and 4। এখন আমরা দেখো থার্ড কার্বন থেকে যদি হাইড্রোজেন এলিমিনেট করি তাহলে আমরা থার্ড কার্বনটাকে মাইনাস পাবো, আর যদি আমরা ফার্স্ট কার্বনটাকে এলিমিনেট করি, ফার্স্ট কার্বন থেকে হাইড্রোজেন এলিমিনেট করি তাহলে ফার্স্ট কার্বন আমরা মাইনাস আয়ন পাবো। তাহলে মাইনাস আয়ন ফার্স্ট কার্বন থার্ড কার্বন দুইটা থেকেই সম্ভব। এবং এরপরে খেয়াল করো যে এখানে আমরা এই ইলেকট্রন গুলোকে শেয়ার করে এখানে ডাবল বন্ড ফর্ম করেছি, এখানে আমরা এই ইলেকট্রন গুলো শেয়ার করে এখানে আমরা ডাবল বন্ড ফর্ম করেছি। তাহলে দুই ক্ষেত্রে মাইনাস আয়নকে প্লাস আয়নের সাথে ইলেকট্রন শেয়ার করে আমরা ডাবল বন্ড ফর্ম করছি। তো আমাদেরকে এখানে আসলে দেখতে হবে যে কোনটা আসলে বেশি ফাস্ট রিয়াকশন করে, কোনটা রিঅ্যাক্টিভিটি বেশি, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে মেইন প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট পেয়ে থাকি। তো আমরা যদি এখন এখানে রিঅ্যাক্টিভিটি খেয়াল করি, রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে CH মাইনাসের অ্যাক্টিভিটি CH2 মাইনাসের থেকে বেশি, কারণ আমাদের এখানে এই যে অ্যালকাইল গ্রুপ, এই অ্যালকাইল গ্রুপ আমাদের CH এর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিলে তখন সেই CH টা খুব দ্রুত তার ইলেকট্রনটা প্লাস কার্বনের সাথে শেয়ার করে ফেলে, যে কারণে এই রিঅ্যাকশনটা কম্পারেটিভলি ফাস্ট হয় উপরের রিঅ্যাকশনটা, এবং সেই কারণে এটাকেই আমরা বলি যে এটা মেইন প্রোডাক্ট ফর্ম করে, আর নিচে যেটা আছে এটা তখন হচ্ছে বাই প্রোডাক্ট ফর্ম করে। ওকে, তাহলে যেহেতু আমাদের CH কার্বনায়ন হিসেবে বেশি অ্যাক্টিভ, তাই থার্ড কার্বনটাকে যদি আমরা মাইনাস কার্বনে পরিবর্তন করি তাহলে এই কার্বনটা আমাদের প্লাস যে কার্বনটা আছে কার্বোক্যাটায়নটার সাথে আরো তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে এবং তাড়াতাড়ি প্রোডাক্ট ফর্ম করবে, এবং এটাই বেশি প্রেফার্ড। এই কারণে আমরা এটাকে পাই হচ্ছে মেইন প্রোডাক্ট হিসেবে, আর অন্য কম্পাউন্ডটাকে আমরা পাই হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে। তো এখানে আমরা তখন লিখতে পারি যে এটা আমাদের মেইন প্রোডাক্ট। তো মেইন প্রোডাক্টের অ্যামাউন্ট থাকে যে অ্যারাউন্ড 80% বা তার থেকেও বেশি, আর এটা আমাদের বাই প্রোডাক্ট। এটার অ্যামাউন্ট আমরা দেখতে পাই যে সেটা 20%-এর থেকে কম থাকে। ঠিক আছে, মেইন প্রোডাক্ট 80%-এর থেকে বেশি থাকবে এবং বাই প্রোডাক্ট 20%-এর থেকে কম থাকবে।
তাহলে আমরা যখন এলিমিনেট করব, দেখো এলিমিনেট করার সময় এলিমিনেট হচ্ছে কোন কার্বন থেকে? যে কার্বন থেকে হাইড্রোজেন নাম্বার কম সেই কার্বন থেকে হাইড্রোজেন এলিমিনেট হয়। তাহলে সাইজেফ রুল থেকে আমরা এটা লিখতে পারি যে আমরা এখানে তাহলে লিখতে পারবো যে হাইড্রোজেন অ্যাটম eliminates from the carbon এই কার্বনটাকে আমরা বলি ফ্রম বিটা কার্বন ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাইড্রোজেন অ্যাটম eliminates from the beta carbon containing less number of hydrogen atoms। এবং এখানে খেয়াল করো, আমরা আগে যেটা করতাম, আগে আমরা বলতাম যে হ্যালোজেন যে কার্বনটার সাথে আছে, হ্যালোজেন কন্টেইনিং কার্বনটা হচ্ছে আলফা কার্বন, দেন পাশের কার্বন গুলো হচ্ছে বিটা কার্বন, দেন গামা, তারপর ডেল্টা, এরকম করে। তাহলে আমাদের এটাও একটা বিটা কার্বন, এটাও একটা বিটা কার্বন। তাহলে দুইটা বিটা কার্বনের মধ্যে যেটায় হাইড্রোজেন নাম্বার কম, দ্যাট মিনস এইটা, এখান থেকে হাইড্রোজেন এলিমিনেট করবে এবং আমরা সেখান থেকেই হচ্ছে মেইন প্রোডাক্ট পাবো। এই কারণে এখানে লেখা হয়েছে হাইড্রোজেন অ্যাটম এলিমিনেটস ফ্রম দ্য বিটা কার্বন কন্টেইনিং লেস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইজেফ রুল। দেখো তো স্যার, সাইজেফ রুলের এই জায়গাটায় কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, ঠিক আছে। তাহলে আসো আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে একটু আলোচনা করি। অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করার ক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে অ্যারোমেটিসিটি দিয়ে। তাহলে নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে আলোচনা করছি অ্যারোমেটিসিটি। তাহলে অ্যারোমেটিসিটিটা আসলে কি? অ্যারোমেটিসিটি হচ্ছে দ্য স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, কি কি ক্যারেক্টার আমরা এখানে পেয়ে থাকি? নাম্বার 1,
হয়েছে স্যার? ওকে, তাহলে আসো আমরা দেখি স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন ব্যাপারটা কি।
তাহলে স্যার আমরা লেখা শেষ করে তারপর আলোচনা করতে থাকি। তোমরা আগে লিখে নাও, লেখা শেষ হয়ে গেলে তারপর আলোচনা করবো। স্যার লেখা হয়েছে? Yes, sir. আসো তাহলে শুরু করি স্যার। দেখো আমরা যে টেস্ট দুইটা করেছি এই টেস্ট গুলো আমাদের খুবই পরিচিত দুইটা টেস্ট, একটা হচ্ছে বেয়ার টেস্ট আর একটা হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট। তো আমি এখানে দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালিফ্যাটিক আনস্যাচুরেটেড কম্পাউন্ড, দ্যাট মিনস ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, অ্যালকেন অ্যান্ড অ্যালকিন, এরা দেখা যায় খুব ইজিলি অ্যাডিশন রিঅ্যাকশন শো করে, কারণ এদের যেই পাই বন্ড এটা খুব বেশি স্টেবল না, এই পাই বন্ডের স্টেবিলিটি লেভেল কিছুটা কম, এই কারণে তারা পাই বন্ডটাকে ভেঙে সিগমা বন্ড ফর্ম করে। এই কারণে আমরা দেখি যে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড আনস্যাচুরেটেড থাকলে ইজিলি হচ্ছে তারা অ্যাডিশন রিঅ্যাকশনটা করে থাকে। কিন্তু যখনই আমরা খেয়াল করো যে আমরা আমাদের এই অ্যারোমেটিক কম্পাউন্ডে আসলাম, বেনজিনে আসলাম, আমরা দেখতে পাচ্ছি যে বেনজিনে আমরা রিঅ্যাকশন গুলো পাচ্ছি না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বেনজিনের যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা অনেক বেশি স্টেবল, এবং সেই স্টেবল ডাবল বন্ডটা ভেঙে আমরা এখানে আর অ্যাডিশন রিঅ্যাকশনটা করতে পারি না। আমরা তো অলরেডি অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজম জানি, আমরা মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ রুল পড়েছিলাম। তো কিভাবে এই অ্যাডিশন রিঅ্যাকশন গুলো হয়েছে এটা আমরা জানি, কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখা যায় যে এত ইজিলি এত ফ্রিকোয়েন্টলি আমরা কোনো অ্যাডিশন রিঅ্যাকশন পাই না। এই কারণে বলা হয় যে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যে ডাবল বন্ড গুলো আছে, যে আনস্যাচুরেটেড অবস্থাটা আছে, এটা অনেক বেশি স্টেবল। এটাকে আমরা কোনোভাবেই অত সহজে অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে চেঞ্জ করতে পারি না, যেখানে অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের ডাবল বন্ড বা আনস্যাচুরেশনটা অনেক কম স্টেবল, আনস্টেবল। তো আনস্টেবল হওয়ার কারণেই এটাকে আমরা দেখা যায় খুব ইজিলি অ্যাডিশন রিঅ্যাকশনে নিয়ে আসতে পারি। ঠিক আছে তো? স্যার এদের কি কোনোভাবে হিট করে রিঅ্যাকশন ফোর্সফুলি করানো যায় নাকি কোনোভাবেই করা যায় না? না না, রিঅ্যাকশন করা যায়, রিঅ্যাকশন করা যাবে না তা না। তুমি ধরো খুব ইজিলি ক্লোরিন গ্যাসের প্রেজেন্সে যদি তুমি সানলাইটের মধ্যে রেখে দাও, তাহলেই দেখবে এখানে সবগুলো বন্ড ভেঙে যাবে। বাট সানলাইট থেকে যে এনার্জিটা আসছে ইউভি, সেই ইউভির তো এনার্জি অনেক বেশি, সো দ্যাট তোমাকে এখানে বেশ অনেক এনার্জি অ্যাপ্লাই করে তারপর অ্যাডিশন রিঅ্যাকশন করতে হয়। নর্মালি অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে দেখা যায় সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে বেশি, অ্যাডিশন এবং এলিমিনেশন রিঅ্যাকশন খুব একটা সে করে না। সাবস্টিটিউশনটাই অ্যারোমেটিক কম্পাউন্ডের প্রেফার্ড রিঅ্যাকশন করেন, কিন্তু অ্যাডিশনও করে এলিমিনেশনও করে মাঝে মাঝে। কিন্তু অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে জিনিসটা আরো অনেক ইজিলি করা যায়। তো দুইটা কম্পাউন্ডের মধ্যে একটাকে আমি ইজিলি করতে পারলাম, আরেকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে একটু স্পেশাল এনার্জি বা স্পেশাল হাই এনার্জি দিতে হচ্ছে। এই চেঞ্জটাকেই আমরা বলছি স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ঠিক আছে। তাহলে এখন সেকেন্ডলি যেটা ছিল যে প্রেজেন্স অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন, আসো আমরা সেটাই চলে যাই। আমার একটা রিকোয়েস্ট ছিল। বলো স্যার। হ্যাঁ, আজকে ক্লাস শেষে ফার্স্ট লাইভ থেকে স্যার একটু দেখাতে পারবেন? আমার সামনে খুব ডিস্টার্ব করছিল, তো আমি একটু আগে জয়েন করেছি। তো স্যার ওকে স্যার,
থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে হচ্ছে আমাদেরকে বেনজিনের তার স্ট্রাকচার রাখতে হবে। সো বেনজিনের যে কার্বন, আমাদের বেনজিনের যতগুলো কার্বন আছে সব হচ্ছে sp2 হাইব্রিডাইজড কার্বন। তাহলে sp2 হাইব্রিডাইজড কার্বন দিয়ে আসো আমরা আমাদের স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি। তো আমি জানি যে তোমরা অলরেডি স্ট্রাকচার গুলো খুব ভালো আঁকতে পারো, তবুও যদি দেখো যে তোমার স্ট্রাকচারটা তুমি খুব সুন্দর করে আঁকতে না পারো, তোমার কাছে মনে হয় যে না সুন্দর হচ্ছে না, তুমি তাহলে এই প্রসেসটা ফলো করতে পারো। প্রথমে হচ্ছে যে স্কেলেটাল স্ট্রাকচারটা আছে সেই স্কেলেটাল স্ট্রাকচারটা আগে এঁকে নাও। দেন আমরা জানি sp2 হাইব্রিড কার্বন গুলো কেমন। sp2 হাইব্রিড কার্বন গুলো হচ্ছে এরকম তিনটা হাইব্রিড অরবিটাল থাকে একটা প্ল্যানার শেপে, আর এই প্ল্যানার শেপের পারপেন্ডিকুলারলি একটা আনহাইব্রিড বা নন হাইব্রিড অরবিটাল থাকে। ঠিক আছে, তাহলে sp2 হাইব্রিড কার্বন গুলো কিরকম দেখতে, তার একটা হচ্ছে এরকম একটা প্ল্যানার শেপ থাকে, ট্রায়াঙ্গুলার একটা প্ল্যানার শেপ থাকে, সেই প্ল্যানার শেপের উপরে এবং নিচে পারপেন্ডিকুলারলি একটা আনহাইব্রিড অরবিটাল থাকে। তাহলে এটা যদি বলি আমরা এটা একটা sp2 হাইব্রিড অরবিটাল, এটা একটা sp2 হাইব্রিড অরবিটাল এন্ড এটা একটা sp2 হাইব্রিড অরবিটাল, ধরে নাও এটা আনহাইব্রিড বা নন হাইব্রিড pz অরবিটাল। তো আমরা এখন এখানে সেই কাজটাই করব। আমরা প্রথমে আমাদের হাইব্রিড অরবিটাল গুলোকে এভাবে এঁকে ফেলি। তোমার কাজ হচ্ছে এরকম করে সবগুলোকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে এঁকে ফেলা। হয়ে গেল। এখন এখানে তো আমাদের ওই যে নন হাইব্রিড অরবিটালটা আছে, তাহলে আসলে আমরা নন হাইব্রিড অরবিটালটাও এখানে এঁকে ফেলি। আর আমাদের এই যে ফ্রি যেই অরবিটালটা আছে সেটা তো আসলে ফ্রি থাকে না, এখানে কে থাকে, এখানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম বন্ডেড অবস্থায় থাকে। হাইড্রোজেন অ্যাটম গুলোকে আমরা এখানে এরকম স্ফেরিক্যাল শেপ বা সার্কুলার দিয়ে আমরা এঁকে ফেললাম। ঠিক আছে, তো আমরা কতটুকু স্ট্রাকচার এঁকেছি আসলে দেখি সেটা একটু এঁকে দেখাই। আমরা আসলে এইটুকু এঁকেছি, আমাদের এই স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন এই যে কার্বন গুলো পাশাপাশি আছে এদের মধ্যে যদি তুমি একটা পাই বন্ড ফর্ম করো তাহলে এখানে একটা পাই বন্ড চলে আসবে। এখানে যদি আমরা বন্ড ফর্ম করি, এখানে একটা বন্ড পেয়ে গেলাম, আর এখানে আমরা একটা পাই বন্ড ফর্ম করেছি, তাহলে এখানে একটা পাই বন্ড চলে এসেছে। এই হচ্ছে আমাদের বেনজিন স্ট্রাকচার। তাহলে আসলে দেখি স্যার আমরা আরেকবার আঁকার চেষ্টা করি পারি কিনা। তাহলে কিভাবে এঁকেছিলাম, প্রথমে সব 120 ডিগ্রি করে হাইব্রিড অরবিটাল গুলো এঁকে ফেলবো।
হয়ে গেল। এরপর কি করেছি? এরপর হচ্ছে নন হাইব্রিড অরবিটাল গুলো এঁকেছি। তারপর আমরা আমাদের যে টার্মিনাল অ্যাটম আছে হাইড্রোজেন তাকে এঁকেছি। ওকে স্যার, এখন একটু খেয়াল করুন। দেখো, এই কার্বনটা এবং এই কার্বনটা, এরা দুইটাই হচ্ছে sp2 হাইব্রিড কার্বন, এবং এই দুইটা কার্বনের নেইবারিং আদার যে কার্বনগুলো আছে, দ্যাট মিন্স এটা এবং এটাও কিন্তু sp2 হাইব্রিড কার্বন। তাহলে এই কার্বনটা থেকে যতটুকু ডিস্টেন্সে দূরত্বে আছে, sp2 হাইব্রিড কার্বন দুইটা যতটুকু ডিস্টেন্স বা দূরত্বে আছে, এই দুইটাও তো sp2। তো যেহেতু এরাও sp2, তাহলে এদের কিন্তু যে ডিস্টেন্সটা আছে সেটাও কিন্তু সেম, কার এই অংশটা। আবার এই কার্বনটা থেকে এই কার্বনটাও কিন্তু একই sp2 হাইব্রিড কার্বন, তার মানে এখান থেকে এখানকার ডিস্টেন্সও কিন্তু একই। তাহলে একই ডিস্টেন্সে থেকে আমি যদি বলি যে আমি এই দুইটা কার্বনে একটা পাই বন্ড করতে পারি, এই কার্বনের সাথেও তো আমার ডিস্টেন্সটা সেম, তাহলে তো আমি এখানেও একটা পাই বন্ড করতে পারবো। অথবা এখানেও তো আমার ডিস্টেন্সটা একই আছে, তবে তো আমি এখানেও একটা পাই বন্ড করতে পারবো, তাই না? তাহলে যেহেতু আমাদের ডিস্টেন্স একই আছে, তাই তখন দেখা যায় যে আমাদের যেই নন হাইব্রিড অরবিটাল, তারা কি করে, তারা হচ্ছে তাদের এই পাই বন্ডের পজিশনটাকে চেঞ্জ করে ফেলে। দ্যাট মিনস আমরা যদি এখন নাম্বার করতাম এই কার্বন গুলোকে, ধরে নাও আমরা এইভাবে নাম্বার করেছি। মনে করো এটা হচ্ছে আমাদের কার্বন নাম্বার 1, এটা 2, 3, 4, 5 and 6। 1 এবং 2 এর যে ডিস্টেন্স, 2 and 3 এর ডিস্টেন্স সেম, সো দ্যাট যখনই দেখা যায় যে 1 and 2 এর ডিস্টেন্স এবং 2 and 3 এর ডিস্টেন্স সেম, তখন কিছুক্ষণের জন্য দেখা যায় বন্ডটা কাজ করে 1 and 2 এর মধ্যে, ঠিক তার পরের মুহূর্তেই বন্ডটা কাজ করে হচ্ছে 2 and 3 এর মধ্যে। আবার একইভাবে 1 and 2 এর যে ডিস্টেন্স, আমরা দেখতে পাই 1 and 6 এর ডিস্টেন্স সেম। তাহলে এক মুহূর্তে দেখা যায় যে বন্ড 1 and 2 এর মধ্যে কাজ করে, ঠিক পর মুহূর্তেই বন্ডটা কাজ করে হচ্ছে 1 and 6 এর মধ্যে। এই যে আমার বন্ডটা কিছুক্ষণ পর পর আমি চেঞ্জ করে ফেলছি আমার যে পাশের কার্বনের সাথে, এই চেঞ্জটাকেই আমরা বলি হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রনের প্রেজেন্স। দ্যাট মিনস আসলে এখানে কোনো ইলেকট্রন কোথাও যাতায়াত করে না, ইলেকট্রন যেখানে আছে ওইখানেই থাকে, কিন্তু আমাদের বন্ডের পজিশনটা চেঞ্জ হয়। এই বন্ডের পজিশনটা চেঞ্জ হওয়াটাকেই আমরা বলি ডিলোকালাইজেশন। ঠিক আছে? তাহলে যদি তোমার কম্পাউন্ড একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হয়, অবশ্যই তার পাই বন্ডের এই টাইপের ডিলোকালাইজেশন থাকবে। দ্যাট মিনস আমার কম্পাউন্ডের ডাবল বন্ড একবার এইখান থেকে এখানে চেঞ্জ হয়ে আসবে, একবার এটা থেকে এটাই চেঞ্জ হয়ে যাবে। যে কারণে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি কিভাবে? যে কারণে আমরা একে রিপ্রেজেন্ট করি হচ্ছে একটা সার্কেল দিয়ে, একটা রিং দিয়ে। তো রিংটা আসলে কি নির্দেশ করে? রিংটা আসলে আমাদের এই যে ডাবল বন্ড যে জায়গা পাল্টে ফেলছে, ডাবল বন্ডের যে আমি পজিশনের চেঞ্জ দেখতে পাচ্ছি, আমাদের রিং হচ্ছে সেই ডাবল বন্ডের পজিশন চেঞ্জটাকে দেখানোর চেষ্টা করে থাকে। ঠিক আছে? তাহলে আমরা এরপরে দেখাই যে হ্যাঁ, আমাদের এখানে ডাবল বন্ড এত দ্রুত তার পজিশন চেঞ্জ করে যে এক্সাক্ট কোনো পজিশন আমরা অতটা না দেখিয়ে, তখন আমরা এখানে কি করি, এখানে আমরা এরকম করে একটা রিং এঁকে দিই। রিংটা মিন করে কি? রিংটা নির্দেশ করছে যে আমার ডাবল বন্ড কিছুক্ষণ পর পর তার জায়গা পরিবর্তন করছে। ঠিক আছে? সাকিব বলো স্যার। স্যার একদম যদি ঠান্ডা এনভায়রনমেন্টে রাখা হয় বেনজিন বা কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডকে, তাহলে কি স্যার এরকম বন্ড চেঞ্জ করতে থাকবে স্যার? জি স্যার, কারণ এখানে আমার মানে কোনো ট্রান্সফরমেশন বা কোনো কিছু নাই স্যার। ঠিক আছে? অন্যান্য সময় কি হয়, বন্ড ফরমেশনের জন্য দেখা যায় একটা অ্যাটম একটা থেকে আরেকটার দিকে কিছুটা এগিয়ে যায়, দ্যাট মিন্স সেখানে একটা কাইনেটিক এনার্জি কাজ করে, সেখানে একটা ভেলোসিটি ইনভলভ থাকে। এখানে কিছুই নাই স্যার, এখানে জাস্ট আমার ম্যাগনেটিক ফিল্ড কাজ করে 1 and 2 এর মধ্যে, কিছুক্ষণ পরেই ম্যাগনেটিক ফিল্ড কাজ করে 1 and 6, 2 and 3 এর মধ্যে। মানে দেখে স্যার, মনে হবে। হ্যাঁ বলো। স্যার বন্ড গুলো তো ভেঙে তারপর আবার অ্যাডজেসেন্ট
পাই ইলেকট্রনের সাথে বন্ড ফর্ম করতেছে স্যার, তখন মানে বন্ড ভাঙতে যে এনার্জিটা লাগে সেটা স্যার কোত্থেকে পায়? আসলে স্যার এখানে যেটা হয় এটা তো আসলে একটা ম্যাগনেটিক ফিল্ডের একটা অ্যাট্রাকশন কাজ করে, ঠিক আছে? তো এই ম্যাগনেটিক ফিল্ডের অ্যাট্রাকশনটা দেখা যায় কি যখন তুমি আহ, এরকম করে যদি চিন্তা করো যে আমি যদি তিনটা ম্যাগনেট আঁকি এইভাবে, ঠিক আছে? এটা নর্থ সাউথ অ্যান্ড নর্থ সাউথ, এদের মধ্যে কিন্তু সবসময় একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, ঠিক আছে? এটার জন্য এরকম হয় না যে একেবারে বন্ড ব্রেক করে নিয়ে তারপর রিয়াকশনটা করতে হয়। আর দ্বিতীয়ত বিষয়টা কি দেখো, তোমার বন্ড ব্রেকিং এবং বন্ড ফর্মিং একটা সাইমালটেনাস প্রসেস। তো একদিকে তুমি বন্ড ভাঙছো, সাথে সাথে আরেকটা বন্ড তুমি ফর্ম করে ফেলছো। তখন দেখা যায় কি এক জায়গাতে তোমার এনার্জিটা তুমি ফর্ম করতে থাকো, অন্যদিকে সেই এনার্জিটাকে তুমি অ্যাবজর্ব করে ফেলো। আলটিমেটলি আসলে সেরকম কোনো চেঞ্জ আমরা এখানে পাই না। আর এটা খুব মিনিমাম এনার্জি দিয়েই কাজটা হয়। কারণ এখানে যদি দেখা যেত যে একটা হাই এনার্জির রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এই জিনিসটা আমরা নর্মালি পেতাম না। যেমন তুমি বলেছো যদি ফ্রিজিং এরিয়াতে বা ফ্রিজিং টেম্পারেচার আমি নিয়ে যাই, তাহলে এই রিয়াকশন আর হবে কিনা, বা রিয়াকশন না, এই ট্রান্সফরমেশন হবে কিনা। কিন্তু দেখা যায় কি এটা ফ্রিজিং টেম্পারেচারও এটা চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস। এটার অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেই কাজটা সারাক্ষণ হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে লাস্ট যে থিওরিটা আছে আমরা লাস্ট থিওরিটাই চলে যাই। তবে থার্ড যে পয়েন্ট ছিল অ্যারোমেটিসিটির, হ্যাকেলস রুল বা হাকেলস রুল, আসলে আমরা শুরু করি। এখানে কি বলা হয়েছে? টোটাল নাম্বার অফ pi electrons in an aromatic compound is equal to 4n plus 2. ঠিক আছে, দ্যাট মিনস এটা কিন্তু আসলে এখন যেভাবে বলছি, এক্সপেরিমেন্টটা কিন্তু এভাবে ছিল না। সায়েন্টিস্ট যে কাজটা করেছেন, উনি প্রথমে অ্যারোমেটিক কম্পাউন্ড গুলাকে নিয়ে কাজ করতে গিয়ে দেখলেন যে প্রত্যেকটা অ্যারোমেটিক কম্পাউন্ডে একটা ফিক্সড নাম্বার পাই বন্ড আছে। তো সেই ফিক্সড নাম্বারের পাই বন্ডটাকে উনি একটা ইকুয়েশনের আন্ডারে নিয়ে আসতে গিয়ে দেখেন যে হ্যাঁ, সেই ফিক্সড নাম্বারের যে পাই বন্ড একটা অ্যারোমেটিক কম্পাউন্ডে থাকে, সেটা 4n+2 এর ইকুয়াল হবে। এখন আমরা কথাটাকে একটুখানি অপোজিটলি বলি যে যদি কোনো কম্পাউন্ডে পাই ইলেকট্রন নাম্বার 4n+2 হয়, তাহলে তখন আমরা বলি যে সেটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তো মনে করো যদি আমরা এরকম বলি যে কোনো একটা সাইক্লিক কম্পাউন্ড আছে যার পাই বন্ড আছে এবং তার পাই বন্ডের নাম্বার 4n+2 আছে কিনা, তখন আমরা ধরো এক্সাম্পল দিতে পারি এভাবে যে মনে করো এই কম্পাউন্ডটা নিলাম, ঠিক আছে? তো এই কম্পাউন্ডে তুমি পাই বন্ড কয়টা পাচ্ছ? পাই বন্ড আছে 2টা। তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ পাই বন্ড 2। তাহলে প্রতিটা বন্ডে 2টা করে ইলেকট্রন আছে, তাহলে নাম্বার অফ পাই ইলেকট্রন কত হবে? 4। তাহলে তখন আমরা বলবো যে দেখি তো এটা 4n+2 হিসেবে আছে কিনা। তাহলে যদি এখন দেখা যায় যে n এর ভ্যালুটা হোল নাম্বার হয়ে যায়, তাহলেই আমরা শুধুমাত্র বলবো যে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কিন্তু এখানে n এর ভ্যালু কত? হাফ।
তার মানে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড না। আমরা যদি সেকেন্ড একটা এক্সাম্পল দিই, এখানে আমরা বলতে পারি নাম্বার অফ পাই বন্ডস 5, তাহলে নাম্বার অফ পাই ইলেকট্রনস 5 to the 10, সুতরাং 4n plus 2 is equal 10 or n is equal 2। তার মানে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। হয়ে গেছে স্যার? এখন যদি তুমি বলো যে আমার একটা কম্পাউন্ড সেটা অ্যারোমেটিক হবে নাকি হবে না, বোঝার উপায়টা কি? অ্যারোমেটিক কম্পাউন্ড হতে হলে অবশ্যই কম্পাউন্ডটার মধ্যে এই তিনটা ক্যারেক্টারই থাকতে হবে, কোনোটাই বাদ দেওয়ার কোনো উপায় নাই। ঠিক আছে? এটা যদি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হতে হয় অবশ্যই এখানে আমার এই তিনটা ক্যারেক্টারিস্টিকই থাকতে হবে। এন্ড সেকেন্ডলি, অ্যারোমেটিক কম্পাউন্ড কিন্তু একটা সাইক্লিক কম্পাউন্ড, এটা খেয়াল রাখতে হবে। অ্যারোমেটিক কম্পাউন্ড একটা সাইক্লিক কম্পাউন্ড, এবং এই সাইক্লিক কম্পাউন্ডে অবশ্যই এই তিনটা ক্যারেক্টারিস্টিক, দ্যাট মিনস অ্যারোমেটিক কম্পাউন্ডের স্পেশাল টাইপ অ্যারোমেটিক আনস্যাচুরেশন থাকবে। অ্যারোমেটিক কম্পাউন্ডে আমরা দেখবো যে সেখানে পাই বন্ডস এর ডিলোকালাইজেশন থাকবে, এবং এখানে যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনের টোটাল নাম্বারটা অবশ্যই হচ্ছে 4n plus 2 এর ইকুয়াল হবে, এবং n একটা হোল নাম্বার থাকবে। এই হচ্ছে অ্যারোমেটিসিটির মূল কথা। তাহলে আমরা মোটামুটি অ্যারোমেটিসিটি একটু আলোচনা করলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্ত থামবো। আমাদের ফ্রেন্ড আমাদেরকে বলেছিল যে প্রথম থেকে একটুখানি রিপিট করতে, আমি তাহলে একদম প্রথমে চলে যাচ্ছি। আজকে আমরা প্রথমে বোধহয় আলোচনা করেছিলাম সাইজেফ রুল। তাহলে প্রথম পেজ ছিল সাইজেফ রুল, যারা আমরা একটু পরে জয়েন করেছি আমরা সাইজেফ রুলটাকে হচ্ছে প্রথমে নিব, তারপর হচ্ছে পরেরটায় যাব। সাকিবের একটা কোশ্চেন ছিল, আমি সাইজেফ রুল পর্যন্ত এটা মনে রাখতে পেরেছিলাম, পরে যখন অ্যারোমেটিসিটি স্টার্ট করলাম তখন ভুলে গেছি। স্যার আমি তোমাকে আগামী দিন কাজটা করে দিব না, ঠিক আছে? যে ইথার ফরমেশনের যে রিঅ্যাকশনটা, এছাড়া কোশ্চেন থাকলে স্যার করতে পারো। স্যার যে হাকেল রুল এর যে এনটা স্যার, সেটা কি যে কোনো হোল নাম্বার হতে পারে নাকি স্যার একটা রিং এর নাম্বার হবে স্যার? স্যার আসলে এই এনটা রিং নাম্বারটাকে প্রকাশ করে থাকে। তুমি এন থেকে বুঝতে পারবে যে তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডে কয়টা রিং আছে, মানে কয়টা সাইক্লিক স্ট্রাকচার আছে। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডের মানে একটা রিং এ 6টা কার্বনের বেশি হতে পারে না স্যার? হ্যাঁ, একটা কার্বনের 6টার বেশি থাকার তো কথা, থাকতে পারে বোধহয় স্যার, আমি দেখে জানাই একটুখানি। আমি কম থাকে এটা জানি স্যার, কম থাকে, কমের তো অনেক এক্সাম্পল আছে, যেমন আমরা পাইরল দেখতে পারি, তারপর এরকম অনেক কম্পাউন্ড আছে যেটা আমরা দেখি যে 5টা কার্বন থাকে, কখনো 3টা কার্বন থাকে, কম অবশ্যই আছে, বেশিরটা স্যার আমি একটুখানি দেখে কনফার্ম করি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে মনে হয় আজকে স্যার, এই পর্যন্ত। হ্যাঁ স্যার স্যার। অ্যাবসেন্ট লিস্টে কি পেয়েছেন স্যার? হ্যাঁ, ক্যাপ্টেন আমাকে অ্যাবসেন্ট লিস্ট শেয়ার করেছে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, তাহলে লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।